বৈদ্যমশাই, মহারাজকে কেমন দেখছেন? মন্ত্রী মশাই, চিন্তা করবেন না, মহারাজের জ্ঞান যেন না ফেরে সেই ব্যবস্থায় আমি করব। সেসব আমি জানি রাজকন্যা, কিন্তু রাজকন্যা, একটা প্রশ্ন মনের ভেতরেই রয়ে গেল। এই নীল মাটি দিয়ে আপনি করবেনটা কি? কি এমন প্রয়োজন এই নীল মাটির যে নিজের জীবন বাজি রেখেছেন? সামির এরপর সুখ পাখি আর রাজকন্যাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে রাজা রাজকন্যার চিন্তায় আবারও অসুস্থ হয়ে পড়ে। কে আছো? আমাকে আমার কন্যার খবর জানাও। ও কোথায়? ও কেন এখনো ফিরছে না? মহারাজ, কাউকে ডাকবেন না দয়া করে। আপনার জ্ঞান ফেরার খবর মন্ত্রীর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর নিজের অবস্থা দেখেছেন আপনি? আপনি তো আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। বৈদ্য, আমি এ রাজ্যের রাজা, মরতে বসেছি এটা ঠিক, কিন্তু এখনো মরে যায়নি। আর কার এত দুঃসাহস যে আমার কথা না শুনে মন্ত্রীকে সাহায্য করবে? আমি ওই মন্ত্রীকে পদচ্যুত করব। আগে আপনার উপর থেকে বিষের প্রভাব কেটে যাক, এরপর যা করার করবেন। আপনার শরীর এখনো যে খুব খারাপ। রাজা রাজকন্যার নাম নিতে নিতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। এ কি হলো? আবারও মহারাজ জ্ঞান হারিয়ে ফেললো? মহারাজের যে শারীরিক অবস্থা, রাজকন্যা নীল মাটি নিয়ে না ফেরা পর্যন্ত ওনাকে যে করেই হোক সামলাতে হবে। মন্ত্রীর ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। ওদিকে মন্ত্রীর মা কৌশলা রাজার কক্ষে এলো। বৈদ্যমশাই, শুনলাম আপনিও নাকি আমার পুত্রের অনুগত্য। জি, আমি মন্ত্রী মশাইয়ের অনুগত্য। তাহলে বলুন আমাকে, মহারাজের মৃত্যু সংবাদ কখন শুনবো? এই সুসংবাদ শোনার জন্য আমি অনেক কাল ধরে অপেক্ষা করছি। আমার এখনো মনে আছে, মহারাজ আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সে প্রতিশোধ আমার পুত্র নিচ্ছে। শুধু কি তাই, মহারাজের থেকে তার রাজ্য, এমনকি রাজকন্যাকেও নিজের করে নেব। কৌশল্যা এমন বলে রাজার কক্ষ থেকে চলে যায়। আর ওদিকে মন্ত্রীর চোখে ধুলো দিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে রাজকন্যা এবং সামির। মন্ত্রী এই স্থান থেকে এখনো কেন যাচ্ছে না? ও কি কিছু বুঝতে পারলো নাকি? রাজকন্যা, আপনি দয়া করে মুখ বন্ধ রাখুন, নইলে তার বুঝতে বাকি থাকবে না কিছু। আরে, মন্ত্রী যেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে সেখানে তো আমার একটা পালক পড়ে আছে। আমার মতো সুন্দর পালক আর কোনো পাখি নেই। ওই পালক দেখে মন্ত্রী বুঝে না যায় যে আমরা আশেপাশেই আছি। সুখ পাখি, তোমার রাজকন্যা না হয় মাথায় বুদ্ধি কম, তাই বলে তুমিও এত বড় ভুল করবে? পালক ফেলে এসেছো ওখানে। আপনার মাথাতেও দেখছি বুদ্ধি আমার থেকেও কম, তাই এরকম প্রশ্ন করছেন। ও তো ছোট্ট একটা পাখি, ও কি ইচ্ছে করে নিজের পালক ফেলে এসেছে? বুঝলে সেনাপতি, আমার মনে হয় আশেপাশে কোথাও রাজকন্যা লুকিয়ে আছে আমার হাত থেকে বাঁচার জন্য। আপনি কি করে বুঝলেন যে উনি আশেপাশে লুকিয়ে আছে? ওই দেখো, রাজকন্যার পোষা পাখিটার পালক ওখানে পড়ে আছে। শোনো, তোমরা সবাই এখান থেকে জঙ্গলের চারদিকে ছড়িয়ে যাও। আশা করি খুব দ্রুত রাজকন্যাকে খুঁজে পাবো আমরা। ধুর, এভাবে লুকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। শোনো সামির, এই নীলমাটি তুমি তোমার কাছে রাখো। তুমি তো প্রাসাদের দেয়াল টপকে অনেকবার আমার কক্ষে গিয়েছো, আরেকবার পারবে না যেতে? এই কথা কেন বলছেন রাজকন্যা? আমি আপনার জন্য হাজার হাজার বার দেয়াল টপকে যেতে পারি। শোনো, এখন আমি আর সুখ পাখি মন্ত্রীর কাছে গিয়ে ধরা দিচ্ছি। আমাদের হাতেই নীলমাটি দেখলে মন্ত্রীমশাই সন্দেহ করবে। তাই আমি চলে যাওয়ার পরে যেভাবেই হোক তুমি এই নীলমাটি আমাকে দিয়ে আসবে। কি, পারবে তো? অবশ্যই রাজকন্যা, আমি তো আগেই বলেছি আমি আপনার সাথেই আছি। রাজকন্যা এরপর সুখ পাখিকে নিয়ে মন্ত্রীর সামনে যায়। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি এখানে কেন? আমাকে খুঁজতে এসেছেন? আগে আপনি বলুন, আপনি এখানে একা একা কেন এসেছেন? সারা রাত ঘুম হয়নি, তাই ভোরের দিকে যখন দেখলাম আমার দ্বাররক্ষীরা ঘুমাচ্ছে, সেই সুযোগে জঙ্গলের এদিকটাই ঘুরতে এসেছিলাম, পাহাড়ি ঝর্ণা দেখতে। রাজকন্যা, আপনার পাহাড়ি ঝর্ণা দেখতে ইচ্ছে করেছে? সেটা আপনি আমাকে আগেই বলতেন, আমি নিজে নিয়ে আসতাম আপনাকে। জানেন এই জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে?
ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দিত? সে আমার চিন্তা আমি করব। এবারে সরে যান, আমাকে ঘোড়ার গাড়িতে চড়তে দিন। রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে বসে আর রওনা দেয় প্রাসাদের উদ্দেশ্যে। ওদিকে সামিরও মন্ত্রী ও প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে। আমাকে রাজকন্যা অনেক বড় দায়িত্ব দিয়েছে, এটা তো আমাকে পালন করতেই হবে। সামির দ্রুত হাঁটতে থাকে আর দ্রুত হাঁটতে গিয়ে মুকেশের সামনে পড়ে যায়। আরে সামির, এত জোরে কোথায় যাচ্ছিস তুই? রাজকন্যার কক্ষে। এই সামির, তোর মাথায় ঠিক আছে তো? তুই নিজে কি বলছিস এটা জানিস তো? রাজকন্যা যদি ধরে ফেলে তোকে একদম মৃত্যুদণ্ড দেবে। আমি সব জানি মুকেশ, আমি রাজকন্যার আদেশেই সেখানে যাচ্ছি। ওনার পাশে আমার থাকা প্রয়োজন। এই এই, কি বলছিস কি তুই? মাথা ঠিক আছে তো তোর? রাজকন্যার চারদিকে এত রাজকুমার থাকতে তোকে কেন ডাকবে? আরে ভাই, আমি তোকে পরে সব বলবো। এখন আমার পথ থেকে সরে দাঁড়া। আমি দ্রুত না গেলে মহারাজের জীবন বিপন্ন হতে পারে। ভাই সত্যি তোর কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। মুকেশকে অনেক কথা বলার পরেও মুকেশ একটার পর একটা অযথা কথা বলে যাচ্ছিল, তাই সামির বাধ্য হয়ে চলে যায় প্রাসাদের দিকে। মন্ত্রীর সাথে রাজকন্যা রূপকুমারী নিজের প্রাসাদে ফিরে আসে। রাজকন্যা, এখন কি আপনি নিজ কক্ষে যাবেন? না, আগে আমি আমার বাবার কাছে যেতে চাই, দেখতে চাই উনি এখন কেমন আছে। বেশ, আপনি সেখানেই যান। তবে আমার মনে হয় আর কোনো লাভ নেই। মহারাজ আর কখনো সুস্থ হবেন না। সে চিন্তা আপনাকে করতে হবে না মন্ত্রী মশাই, সে চিন্তা আমার উপরেই ছেড়ে দিন আপনি। আমার বাবার সুস্থতা আমি দেখে নেব। এখন আপনি যেতে পারেন। রাজকন্যার আদেশে মন্ত্রী সেখান থেকে চলে যায়। রাজকন্যা রাজার কক্ষে প্রবেশ করে। বৌদ্ধ মশাই, আমার বাবা এখন কেমন আছে? বাবার পরিস্থিতি আগের থেকেও বেশি খারাপ হয়ে যায়নি তো? চিন্তা করবেন না রাজকন্যা, মহারাজের জ্ঞান ফিরেছিল। তবে বিষের প্রভাব পুরোপুরি কাটানোর জন্য নীল মাটির প্রয়োজন হবে। নীল মাটি কি এনেছেন রাজকন্যা? মন্ত্রী মশাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিলাম প্রায়, তাই আমি আমার সাথে করে নীল মাটি আনতে পারিনি। তবে ভাববেন না বৌদ্ধ মশাই, আমার এক বন্ধুর কাছে আছে নীল মাটি, ও দিয়ে যাবে। বেশ রাজকন্যা, তবে সাবধান। মন্ত্রী মশাই কিন্তু ভয়ানক পরিকল্পনা করছে। মানে কি বলছেন কি বৌদ্ধ মশাই? আপনি কি কিছু জানতে পেরেছেন? মা, রাজকন্যাকে ফিরিয়ে এনেছি, তবে তার মতি গতি ভালো লাগছে না। আমার মনে হয় আমার অগোচরে ও এমন কিছু করছে যা সম্পর্কে আমি বুঝতে পারছি না। রাজকন্যার উপর কড়া দৃষ্টি রাখবি। মনে রাখিস, এই রাজ্যকে হাতের মুঠোয় পাবার জন্য আমরা দীর্ঘদিন থেকে অনেক পরিকল্পনা করে যাচ্ছি। রাজকন্যার জন্য যদি আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, তবে আফসোসের কোনো শেষ থাকবে না। মা, ভাববেন না, আপনি শুধু প্রার্থনা করে যান। এই রাজ্য আমাদেরই হবে। আমিই হব এই রাজ্যের রাজা, আর আপনি হবেন রাজমাতা। আমি রাজা হবার পরে আপনি হবেন এই রাজ্যের শক্তিশালী নারী। সে আশাই তো আছে পুত্র। রাজকন্যা, মন্ত্রী মশাই আমাকে এক থলি সোনার মোহর দিয়েছে, যাতে করে আমি মহারাজের ভুল চিকিৎসা করি আর মহারাজ মারা যায়। কি বলছেন কি বৌদ্ধ মশাই? মন্ত্রী আপনাকে সোনার মোহরের থলি দিল আর আপনি সেটা নিয়েও নিলেন? তাছাড়া কোনো উপায় ছিল না। যদি আমি মন্ত্রীর কথায় তখন রাজি না হতাম, তবে মন্ত্রী আমাকে মেরে ফেলতো। তখন আমি আর মহারাজের চিকিৎসা করতে পারতাম না। তাছাড়া আমার জীবন এমনিই শেষের দিকে। এখন অর্থ প্রতিপত্তি কোনো কিছুকে নিয়েই আমার কোনো লোভ লালসা নেই। আপনি যে আমার প্রতি সৎ থেকেছেন, এর জন্য আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ বৌদ্ধ মশাই। রাজকন্যা, এখন আপনার নিজ কক্ষে গিয়ে আরাম করা উচিত। অনেক পথের যাত্রা করে এসেছেন আপনি। রাজকন্যা রাজার কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষে যায়। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে।